হ্যালো, ওয়েলকাম টু নোট স্টাডি। নোট স্টাডিতে তোমাদের জানাই স্বাগত। আজ আমি তোমাদের যে বিগত বছরের পিএসসি মিসলেনিয়াসের যে 2019 এবং 2023-এর কোশ্চেন পেপার থেকে যে জেনারেল নলেজ কোশ্চেনগুলো ছিল সেইগুলো আমি তোমাদের জন্য তুলে এনেছি। তোমরা জানো যে পিএসসির পরীক্ষার ক্ষেত্রে যে পিওয়াইকিউ বা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন করা কতটা গুরুত্বপূর্ণ। আমরা ম্যাক্সিমাম দেখতে পাই যে তোমাদের 1 বছর 2 বছর অন্তর অন্তর কিছু পরীক্ষায় তো আমরা দেখেছি একদম রিপিটেডলি তোমার কোশ্চেন আগের বছর যেটা এসেছিল এটা সে বছর চলে আসে। তো আমরা মন দিয়ে এই এমসিকিউ পিওয়াইকিউটা করব এবং শুধুমাত্র এমসিকিউ না, প্রত্যেকটা অপশন ধরে ধরে প্রত্যেকটা উত্তর ধরে ধরে যে তোমার বিস্তারিত আলোচনা কেন হলো, কিভাবে হলো, হ্যাঁ, তাতে তোমার কোশ্চেন যাই থাকুক একটা কোশ্চেন আলোচনা করতে করতে দেখবে তোমাদের 4-5টা কোশ্চেন অলরেডি এমনিই তৈরি হয়ে যাচ্ছে। কারণ আমি যে বিস্তারিত আলোচনা করব তার মাঝ থেকেও তোমার কোশ্চেন দেবে। তো আজকে বেশি না বকে চলো ক্লাসে ফেরা যাক। চলো আমরা দেখি তোমাদের প্রথম কোশ্চেন কি আছে। আচ্ছা, প্রথম কোশ্চেন হলো তোমাদের, ম্যান মেক্স হিমসেলফ বইটির লেখক কে? দেখো ভালো করে, ম্যান মেক্স হিমসেলফ একটা বিখ্যাত বই আমরা জানি। এই বইটির লেখক কে? এ.এল. ভাসান। আচ্ছা, রমিলা থাপার বিখ্যাত ঐতিহাসিক। আচ্ছা, ভি গর্ডন চাইল্ড ইনি হচ্ছে ঐতিহাসিক না আমাদের কোশাম্বী? ঠিক আছে, বলো ম্যান মেক্স হিমসেলফ এই বইটার রচনা কে করেছিলেন? আচ্ছা, আমরা চলে আসব যে অপশন সি নম্বরে, আমাদের যে ভি গর্ডন চাইল্ড বা গর্ডন চাইল্ড তোমরা যাই বলো, ইনি হচ্ছে এই বইটার ম্যান মেক্স হিমসেলফ ইনি রচনা করেছিলেন। আচ্ছা, এই দেখো এখানে দেখে যাও যে ভি গর্ডন চাইল্ড একজন বই বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ বা ইতিহাসবিদ। তার ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থে তিনি এই মানব সভ্যতার বিকাশের ইতিহাস বর্ণিত হয়েছে বা এই বইটা তিনি রচনা করেছিলেন। ঠিক আছে, আচ্ছা তারপরের ইয়েতে আমরা চলে আসি। পেনটা কোথায় গেল একটু দেখে নি। আচ্ছা ঠিক আছে, এটা একটু ভালো করে পড়ে নেবে। আচ্ছা, তারপরে দেখো দেখো তোমাদের বিখ্যাত উক্তি, এটা তোমাদের ডাব্লিউবিসিএস হইতেছিল, তোমাদের পিএসসি তে হইতেছিল। সকল মানুষই আমার সন্তান। হু সেড অল মেন আর মাই চিলড্রেন? ঠিক আছে, এই বিখ্যাত উক্তিটি কার, কোন বিখ্যাত সম্রাটের এই তোমার উক্তিটি বলো? ঠিক আছে, বলো বলো বলো। এ ঋষভনাথ, বি অশোক, সি গৌতমীপুত্র সাতকর্ণী, না তোমার সুপার সোনাপ? কে করেছিলেন এই উক্তিটা? এই উক্তিটা করেছিলেন আমাদের অশোক। পেনটা কোথায় গেল, এই যে। আচ্ছা, অশোক করেছিলেন হচ্ছে এই উক্তিটা। আর ঋষভনাথ কে ছিলেন? ঋষভনাথ ছিলেন তোমার 24তম জৈন তীর্থঙ্কর। ঠিক আছে, জৈন 24তম তীর্থঙ্কর ছিল হচ্ছে ঋষভনাথ। আমি লিখে দিচ্ছি, এটাই আসে যে এরা কততম তীর্থঙ্কর ছিল। তো ঋষভনাথ ছিল 24তম তীর্থঙ্কর। আচ্ছা, এর যদি তোমার মানে এদের আছে একটা চিহ্ন, এদের চিহ্ন কি ছিল? এর চিহ্ন ছিল হচ্ছে তোমার বৃষ বা ষাঁড়। ঠিক আছে, তো 24তম তীর্থঙ্কর ছিল ঋষভনাথ এবং তোমার তাদের যেটা চিহ্ন ছিল, তাদের একটা চিহ্ন হয়, এই চিহ্নটা হচ্ছে তার ছিল ষাঁড়। আচ্ছা, এবারে যদি আমরা গৌতমীপুত্র সাতকর্ণীর কথায় আসি, তিনি কে ছিলেন? তিনি ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট। মনে রাখবে, সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট তিনি ছিলেন।
ঠিক আছে? তার যে বিখ্যাত উক্তি, তাকে যে মানে উপাধি, যে উপাধি নামে তাকে ডাকা হতো, ঠিক আছে? তাকে বলা হতো এক ব্রাহ্মণ। তাকে এই উপাধিতে ডাকা হতো, ঠিক আছে? গৌতমীপুত্র সাতকর্ণী, ঠিক আছে? তিনি তোমার বলতে গেলে শক, যবন, পল্লবদের পরাজিত করে সাতবাহন বংশের প্রতিষ্ঠা করেছিলেন। আর যদি সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট আসে, সেটা হবে এই গৌতমীপুত্র সাতকর্ণী। আচ্ছা, সম্রাট অশোক তার শিলালিপির মাধ্যমে মানব কল্যাণ ও ধর্ম সহিষ্ণুতার বার্তা প্রচার করেছিলেন, ঠিক আছে? তিনিই বলেছিলেন যে সকল প্রজা কিংবা সকল মানুষই হচ্ছে আমার সন্তান। আচ্ছা, মরুভূমিতে কোন ধরনের মৃত্তিকা আমরা দেখতে পাই বলো? অ্যারিডিসলস, অ্যান্ডিসলস, হিস্টোলস, ঠিক আছে? হিস্টোসোলস না তোমার মলিসোলস, কোনটা? মরুভূমিতে আমরা কি ধরনের মৃত্তিকা দেখতে পাই, ঠিক আছে? বলো। মরু অঞ্চলে আমরা কিন্তু দেখতে পাই, তোমরা মনে রাখবে যে অপশন এ যেটা আছে সেটা হচ্ছে আমরা দেখতে পাই মরু অঞ্চলে, ঠিক আছে? এটা আমরা দেখতে পাই মরু অঞ্চলে। আচ্ছা, তারপরের কোশ্চেন এই দেখো, ওটাই আছে। এটি হলো উষ্ণ শুষ্ক মরুভূমি অঞ্চলের মৃত্তিকা, যার জৈব পদার্থ খুব কম থাকে। জৈব পদার্থ কম থাকলে কি হবে? জৈব পদার্থ কম থাকলে মাটির যে উর্বরতা ক্ষমতা সেটা কম হবে। আচ্ছা, লোকটাক হ্রদ, ঠিক আছে, কোথায় অবস্থিত বলো? তোমরা জানো সবাই যে লোকটাক হ্রদ কোথায় অবস্থিত। এটা কিন্তু জানা কোশ্চেন, এটা কিন্তু তোমাদের এখন দেখছি মানে তোমার হ্রদ থেকে কোশ্চেন আসলে এই লোকটাক থেকেই আসবে। লোকটাক হ্রদ কিন্তু তোমাদের অবস্থিত মণিপুরে, ওকে? অপশন এ মণিপুরে তোমার আছে লোকটাক হ্রদ। আচ্ছা, নাগাল্যান্ডে স্যার কি হ্রদ আছে? সিলোই, ঠিক আছে? তালবস্যই সিল লয়কার হস্যই, নাগাল্যান্ডে কিন্তু আছে স্যার সিলোই হ্রদ। এটাই কিন্তু তোমার ইম্পর্টেন্ট নাগাল্যান্ডের দিক থেকে। আচ্ছা স্যার, অরুণাচল প্রদেশে কি আছে, কি লেক আছে? অরুণাচলে আছে তোমার মনে রাখবে মাধুরী লেক। অরুণাচলে আছে মাধুরী লেক। তাহলে নাগাল্যান্ডে আছে সিলোই আর অরুণাচলে আছে মাধুরী লেক। দেখো, একটা কোশ্চেন, শুধু একটা কোশ্চেন না, একটা কোশ্চেনের পেছনে দু তিনটে করে কোশ্চেন আমি আলোচনা করে দিচ্ছি। লোকটাক হ্রদ হচ্ছে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ বা তোমার ফ্রেশ ওয়াটার লেক যেটা তোমরা বলো, সেটা আমাদের আছে মণিপুরে। আচ্ছা, খুব ভালো কোশ্চেন এসে গেছে তোমাদের। এই কোশ্চেনটা দেখবে এবারেও ডাব্লিউবিসি এসে পেয়ে যাবে, কিংবা পিএসসি তে পেয়ে যাবে, ক্লার্কশিপেও পেতে পারো, পিএসসি মিসলেনিয়াস কিংবা ক্লার্কশিপেও পেতে পারো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভোলগা থেকে গঙ্গা, এই বিখ্যাত গ্রন্থের রচয়িতাকে? ভোলগা থেকে গঙ্গা, এটা তোমার সম্ভবত 2019 সালের পিএসসি মিসলেনিয়াস কোশ্চেন, ঠিক আছে? ভোলগা থেকে গঙ্গা, এর বিখ্যাত তোমার রচনা করেছেন হচ্ছে রাহুল সাংকৃতায়ান, ঠিক আছে? ইনিও করেছিলেন হচ্ছে ভোলগা থেকে গঙ্গা। আচ্ছা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমরা জানি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার বিখ্যাত তার রচনা পথের পাঁচালী, ঠিক আছে? আচ্ছা, এই যে রাহুল সাংকৃতায়ান বললাম, ইনি করেছিলেন ভোলগা থেকে গঙ্গা। আচ্ছা, সকল উত্তর পথনাথ উপাধি কে গ্রহণ করেছিলেন বলো? বলো। সকল উত্তর পথনাথ, এটা ধর্মপাল গ্রহণ করেছিলেন, ধর্মপাল।
ঠিক আছে? আর শশাঙ্ক কে ছিলেন তোমরা জানো, গৌড়ের রাজ্য শাসন করেছিলেন শশাঙ্ক। শশাঙ্কের রাজধানী যেটা আছে, ঠিক আছে, কর্ণ সুবর্ণ। শশাঙ্কের রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ, ঠিক আছে। আর তোমরা জানো যে ধর্মপাল করেছিলেন সকল উত্তর পথনাথ। আচ্ছা, পাল সম্রাট ধর্মপাল তিনি করেছিলেন উত্তর ভারতে আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য এই উপাধি গ্রহণ করেছিলেন, ঠিক আছে, এটা ভালোভাবে মনে রাখবে। আচ্ছা, ভারতের পিটসবার্গ, ভেরি গুড অ্যান্সার, মানে ভেরি গুড কোশ্চেন আমরা বলবো। ভারতের যে পিটসবার্গ সেইটা কাকে বলা হয়? ছোটনাগপুর, ডেকান ট্র্যাপ বা মানে ডেকানে বা ডেকান প্ল্যাটু বলতে পারো, কেওঝর বা জামশেদপুর, কোনটা? ভারতের যে পিটসবার্গ নামে ভারতে পরিচিত, কি ভারতের পিটসবার্গ নামে পরিচিত হচ্ছে জামশেদপুর, ঠিক আছে। আর ভারতের যে ছোটনাগপুর মালভূমি সেইটাকে কি বলা হয়? সেইটাকে তোমার বলা হয় ভারতের খনিজ ভান্ডার, ঠিক আছে। যা হাতের লেখাটা একটু তাড়াতাড়ি লিখছো, ওটা একটু ম্যানেজ করে নিও। আর ডেকান প্ল্যাট বা ডেকান প্ল্যাটু এটা হচ্ছে ভারতের আমাদের দাক্ষিণাত্য মালভূমি, যেটা সেটাই হচ্ছে তোমার ডেকান প্ল্যাটু বা ডেকান ট্র্যাপ। আচ্ছা, ইস্পাত শিল্পের জন্য জামশেদপুরকে বলা হয় ভারতের পিটসবার্গ। আর ভারতের শেফিল্ড কাকে বলা হতো? শেফিল্ড বলা হতো হাওড়া জেলাকে। ভারী শিল্পের জন্য হাওড়াকে বলা হতো শেফিল্ড। আচ্ছা, আই হ্যাভ এ ড্রিমস, বাহ, ভেরি গুড। আই হ্যাভ এ ড্রিমস এইটা কে বলেছিলেন? ঠিক আছে, আই হ্যাভ এ ড্রিমস বা আমার একটা স্বপ্ন আছে, এইটা বলেছিলেন হচ্ছে গ্রেট কিং মার্টিন লুথার, ঠিক আছে। তিনি বলেছিলেন হচ্ছে এটা। এই মার্টিন লুথার, নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে, এদের উক্তিগুলো খুব আসে, ঠিক আছে। আচ্ছা, আর ম্যান্ডেলা কি বলেছিলেন? ম্যান্ডেলার উক্তিটা এখানে এত বড়টা লেখা পসিবল নয়। তোমরা মানে আমার যেটা মনে আছে, কারণ আমি নেলসন ম্যান্ডেলার অনেক বই পড়েছি, তো তিনি বলেছিলেন যে, দাঁড়াও একটু মনে করি, হ্যাঁ, তিনি বলেছিলেন জীবনের সবচেয়ে বড় গৌরব কখনো না কখনো পড়ে যাওয়ার মধ্যে নয়, বরং যতবারই আমরা পড়ে যাই ততবারই উঠে দাঁড়ানোর মধ্যে। মানে বুঝতে পেরেছো, জীবনের সবচেয়ে বড় গৌরব কখনো না পড়ে যাওয়ার মধ্যে নয়, ঠিক আছে, বরং যতবারই আমরা পড়ে যাই ততবারই উঠে দাঁড়ানোর মধ্যে আমাদের সেই গৌরব। এটাই বলেছিলেন হচ্ছে নেলসন ম্যান্ডেলা। আর এটাও বলেছিলেন যে কাউকে ঘৃণা করা খুব সহজ, কিন্তু ভালোবাসা হচ্ছে মানে করাটা ততটাই কঠিন। কাউকে ঘৃণা করা খুব সহজ, ভালোবাসা ততটাই কঠিন। এইগুলো সব নেলসন ম্যান্ডেলার উক্তি, ঠিক আছে। তিনি হচ্ছে এই যেটা আমাদের বর্ণ বৈষম্য বা এই বর্ণ বৈষম্যই আন্দোলনের জন্য তিনি যখন ওই সাউথ আফ্রিকার জেলে বন্দী ছিলেন দীর্ঘদিন, তার অসুস্থ তোমার শরীর, ঠিক আছে, তাকে তখন জেল থেকে যখন বার করা হয়েছিল তখন একজন তাকে কোশ্চেন করেছিল যে এইটুকুনি যে সেল, জানো তো এই জেলের যে সেলগুলো হয়, এই যে কুঠুরিগুলো, সেগুলো অনেক ছোট, এরকম ছোট ছোট, জাস্ট একটা মানুষ জাস্ট চুবুথুবু হয়ে বসতে পারবে না, ভালো করে শুতে পারবে না, সোজা হয়ে দাঁড়াতে পারবে। তো তাকে একটা ছোট্ট সেলের মধ্যে রাখা হয়েছিল। তো তাকে যখন কোশ্চেন করা হয় যে আপনি এই দীর্ঘদিন এই জেলের এই সেলের ভেতর থাকলেন কি করে, তখন তিনি বলতেন বা বলেছিলেন যে আমার শরীরটা এই জেলের ভেতর থাকতো, কিন্তু এই যে ওপরে দেখতে পাচ্ছ যে জেলের কুঠুরি দিয়ে আমার আত্মাটা প্রতিদিন বেরিয়ে যেত এবং সারা দক্ষিণ আফ্রিকার গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতো গরিব মানুষদের জন্য
বর্ণ বৈষম্যের শিকার মানুষের জন্য। কত বড় কথা ভাবো। তার শরীরটা থাকতো জেলের ভেতরে, কিন্তু তার আত্মাটা বেরিয়ে যেত জেলের বাইরে। এত বড় কথা তিনি বলেছিলেন। আচ্ছা, এই যে দেখো 1963 সালে নাগরিক অধিকার আন্দোলনের সময় তিনি এই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। এটা হচ্ছে মার্টিন লুথার, হ্যাঁ, মার্টিন লুথার কিং। এটা আবার তোমরা নেলসন ম্যান্ডেলার গল্প বললাম বলে ম্যান্ডেলার সঙ্গে রিলেট করে ফেলো না, ওকে। আচ্ছা, তারপরে আসবো আমরা। ও বাবা, এটা তো তোমার মানে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষার ফেভারিট কোশ্চেন, প্রায় পুলিশে তো অনেকবার এসেছে, তো তারপর এটা ক্লার্কশিপেও এসেছে। আচ্ছা, মনসবদারি প্রথা কে চালু করেছিলেন? বাবা, এটা হচ্ছে প্রচুরবার, মানে ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার কিছু ফেভারিট কোশ্চেন আছে, জানো তো। মানে তার মধ্যে এটা একটা অন্যতম ফেভারিট, বা বলতে পারো যেটা এই বছরও কোনো না কোনো পরীক্ষায় দেখবে ঠিক দিয়ে দেবে। তো কে করেছিলেন? শেরশাহ সূরি, আকবর, মুর্শিদ কুলি খাঁ, ঠিক আছে, না মাহমুদ গাওয়ান? তো এটা করেছিলেন হচ্ছে আকবর। মনসবদারি প্রথা করেছিলেন আকবর, ঠিক আছে। শেরশাহ কিন্তু কি ছিল? শেরশাহ আমি বলে দিলাম, মানে মুখ ফসকে, যেটা পড়াতে পড়াতে দীর্ঘদিনের অভ্যাস। শেরশাহ কিন্তু সূরি বংশের, ঠিক আছে। যদি বলে তিনি কোন বংশের সম্রাট, বা তখন সূরি বংশের, ঠিক আছে। আর তিনি কি করেছিলেন শেরশাহ? তোমরা সকলে জানো, তাও বলে দিচ্ছি। জিটি রোড, ঠিক আছে, জিটি রোড করেছিলেন শেরশাহ, ঠিক আছে, তিনি জিটি রোড করেছিলেন। আচ্ছা, তিনি প্রথম এই যে আমাদের যে রূপোর মুদ্রা, কিন্তু এই শেরশাহ প্রথম এই যে রৌপ্য মুদ্রা বা রুপি, ঠিক আছে, দাঁড়াও এটা লিখে দিই। শেরশাহ প্রথম কিন্তু এই রুপি, ঠিক আছে, রুপি চালু করেছিলেন শেরশাহ। আচ্ছা, ক্লাস কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে একটুখানি তোমার কমেন্টে জানাবে, ঠিক আছে। শেরশাহ কিন্তু রুপি চালু করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, এবার তিনি কিন্তু তামার মুদ্রাও চালু করেছিলেন। এটা রুপি হচ্ছে রুপোর, এছাড়া তামার মুদ্রা যার দাম তিনি দিয়েছিলেন হচ্ছে দাম, তার নাম হয়েছিল হচ্ছে দাম। এই রুপি ও দাম এই দুটো কিন্তু শেরশাহ চালু করেছিলেন। তো জিটি রোড করেছিলেন, রুপি করেছিলেন এবং দাম করেছিলেন, ঠিক আছে। একটা কোশ্চেনের ভেতর শুধু সেই কোশ্চেন না, তার সঙ্গে হচ্ছে আরো 3-4টে এমসিকিউ তোমাদের হয়ে যাবে। তো এতটাই ইম্পর্টেন্ট তোমাদের এই ক্লাসটা। আচ্ছা, মোগল সাম্রাজ্যের সামরিক প্রশাসনিক কাঠামো সংগঠিত করতে আকবর তোমার এই মনসবদারি প্রথা চালু করেছিলেন। আকবর ইন্ট্রোডিউস দ্য মনসবদারি সিস্টেম টু অর্গানাইজ মিলিটারি অ্যান্ড সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। আচ্ছা, সর্দার সরোবর বাঁধ কোন নদীর তীরে? বলো বলো, খুব মানে জানা কোশ্চেন, যেটা আমি যদি বলতে পারি। সর্দার সরোবর বাঁধ আছে তোমার নর্মদা নদীর তীরে, ওকে। সর্দার সরোবর আছে আমাদের নর্মদা নদীর তীরে, ঠিক আছে। আচ্ছা, তিস্তা নদীর তীরে আমাদের কি বাঁধ আছে? তিস্তা থ্রি বলতে পারো, তিস্তা থ্রি বলে চুংথাং। আমরা চুংথাং বাঁধ আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এই দেখো, নর্মদা নদীর উপর নির্মিত ভারতের অন্যতম বৃহৎ বহুমুখী নদী প্রকল্প হলো সর্দার সরোবর, ওকে। আচ্ছা, ভারত ও বাংলাদেশে জাতীয় সঙ্গীত উভয়ের কে রচয়িতা করেন? একজনই বলো। এটা তো জানা কোশ্চেন, এটা মানে না জানলে তোমরা ডাব্লিউবিসিএস মিসলেনিয়াস কিভাবে দেবে, ঠিক আছে। ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা সকলেই জানো, তাও বলে দিলাম। তোমরা কমেন্টে জানাবে যে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি রচনার জন্য কবে নোবেল পেয়েছিলেন, মানে কত সালে, সেইটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তোমরা জানো, তার বিখ্যাত রচনা, এটা আমি বলেই দিয়েছি। এবারে যেহেতু
তোমার বন্দে মাতরম এবং বঙ্কিমচন্দ্রকে নিয়ে একটুখানি খুব বেশি আলোচনা হচ্ছে, তো তোমরা এই রিলেটেড সবকিছু পড়ে যাবে। আনন্দমঠ, ওকে ওকে। আচ্ছা, আমরা যদি বলি যে এই মোহাম্মদ ইকবাল কিন্তু তোমার একটা দেশাত্মবোধক, মানে কবিতা বলতে পারো, গান বলতে পারো, একটা তিনি রচনা করেছিলেন, সেইটা কি বলতে হবে বলো? কোথায় গেল? এই তো, সারে জাহা সে হাচ্চা হিন্দুস্তান আমারা। ঠিক আছে, তিনি কিন্তু মোহাম্মদ ইকবাল করেছিলেন সারে জাহা সে আচ্ছা। আচ্ছা, কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত কবিতা বলো। তার হচ্ছে এই তোমার দুটো কবিতা থেকেই আসে। একটা হচ্ছে তোমরা শুনে নাও, হচ্ছে একটা হচ্ছে বিদ্রোহী এবং আর একটা হচ্ছে তোমার অগ্নিবীণা। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, লেখাটা বোঝা যাবে, ঠিক আছে। আচ্ছা, কাজী নজরুল ইসলামের কি? বিদ্রোহী। এই সরি, এটা হয় দীর্ঘী হবে, হ্যাঁ, বিদ্রোহী। ঠিক আছে, আর একটা মনে রাখবে অগ্নিবীণা। এই দুটোই আছে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জনগণমন এবং বাংলাদেশের আমার সোনার বাংলা রচনা করেছিলেন। এবং মনে রাখবে যে শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীত, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রাণিত বা ইন্সপায়ার্ড বাই রবীন্দ্রনাথ ট্যাগোর। আচ্ছা, এটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে দুই ভিন্ন বিজ্ঞানে, ঠিক আছে, মানে পদার্থবিদ্যা এবং রসায়নে প্রথম নোবেল জয়ী প্রথম মহিলাকে, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন টু উইন নোবেল প্রাইজ ইন টু ডিফারেন্ট সায়েন্স, বলো? ঠিক আছে, বলো। এটা ভালো করে অপশন দেখতে পারলেই কিন্তু তোমরা পেরে যাবে। এটা হচ্ছে তোমার অপশন সি, মেরি কুরি। ঠিক আছে, পরের স্লাইডে এনেছি বিস্তারিত। মেরি কুরি ওয়ান নোবেল প্রাইজ ইন ফিজিক্স, ঠিক আছে, এটা 1903, এবং কেমিস্ট্রি হচ্ছে 1911। ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের সবকিছু হচ্ছে প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, 19 আর 23-এ তোমাদের যে যে পরীক্ষার, মানে যে যে পরীক্ষা না, যে মিসলেনিয়াসের যে জিকের পার্টটা এসেছিল, সেটাই আজকে তোমাদের আনা হয়েছে। তো এই মিসলেনিয়াসের জিকে যেগুলো প্রিভিয়াস ইয়ার, সেইগুলো এরকম ধরে ধরে আলোচনা হবে। আচ্ছা, গটিপুয়া, গটিপুয়া নৃত্য কোন রাজ্যের? বলো 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 বলো। মহারাষ্ট্র, উড়িষ্যা, কেরালা, না অন্ধ্রপ্রদেশ? অন্ধ্রপ্রদেশ হবে না, আমরা জানি অন্ধ্রপ্রদেশের হচ্ছে কুচিপুড়ি। ঠিক আছে, আচ্ছা, কেরালেরও হবে না। কেরালার আমরা জানি হচ্ছে কথাকলি আছে, মোহিনীয়াট্টম আছে। ঠিক আছে, আচ্ছা, উড়িষ্যা গটিপুয়া হচ্ছে তোমার উড়িষ্যা, ভালো করে মনে রাখবে, গটিপুয়া হচ্ছে তোমার উড়িষ্যা। আচ্ছা, 1 মিনিট একটু ধরো, আমি একটু জল খেয়ে আসছি। আচ্ছা, চলে এসেছি। আজকে খুব গরম। দাঁড়াও। আচ্ছা, হয়ে গেল। তারপরের কোশ্চেনে আমরা আসছি। আচ্ছা, সূর্যের যে শক্তি উৎপন্ন হচ্ছে, হাউ ইজ এনার্জি প্রডিউস ইন দ্য সান? ঠিক আছে, সূর্যের শক্তিটা, মানে এটা বলতে পারো যে তোমার, মানে কি প্রক্রিয়া, কি রাসায়নিক বিক্রিয়ার জন্য তোমার হচ্ছে? কেমিক্যাল রিয়াকশন, নিউক্লিয় সংযোজন, নিউক্লিয়
বিভাজন না তড়িৎ বিক্রিয়া? এটা হচ্ছে তোমার ফিউশন। সবসময় মনে রাখবে এটা হচ্ছে তোমার ফিউশন বা সংযোজন প্রক্রিয়ার সাহায্যে হচ্ছে। আচ্ছা বাবা, তোমাদের তো এটা ফেভারিট কোশ্চেন, মানে হ্যারি পটার দেখেই আমরা ছোট থেকে বড় হয়েছি। তো এবার বলো যে হ্যারি পটার সিরিজের খলনায়ক কে? হু ইজ দ্য মেন ভিলেন ইন দ্য হ্যারি পটার সিরিজ? এটাও কিন্তু পিএসসি মিসলেনিয়াস এর কোশ্চেন। ঠিক আছে, ভালো করে। অ্যালবাস ডাম্বলডোর, ঠিক আছে, সেভারাস স্নেপ, আচ্ছা লর্ড ভোল্ডেমর্ট না সিরিয়াস ব্ল্যাক? তো আমরা জানি যে তোমার হ্যারি পটারের সিনেমা অনুসারে বা বই আছে, এটার বই থেকেই সিনেমা হয়েছে। তো অ্যালবাস ডাম্বলডোর হচ্ছে তোমার হগওয়ার্টস বা যে বিদ্যালয়ে, যে জাদুর বিদ্যালয়টা ছিল সেখানকার হচ্ছে প্রফেসর ছিলেন, তিনি তো হতে পারেন না। আচ্ছা, সেরভেসনা, তাকে আমরা প্রথমে ভুল ভাবলেও তিনিও ছিলেন হচ্ছে মানে একজন শিক্ষক এবং বলতে পারো হ্যারির মা বাবার বন্ধু। তো সে তো হবে না খলনায়ক, কিন্তু তিনি কিছুটা খলনায়কের দিকে চলে গেছিলেন প্রথমে। আচ্ছা, সিরিয়াস ব্ল্যাক হচ্ছে হ্যারি পটারের বাবার বন্ধু, তাহলে তিনিও হবে না। তাহলে কি হবে? লর্ড ওয়ালডেমর্ট। লর্ড ওয়ালডেমর্ট হচ্ছে হ্যারি পটার সিরিজের প্রধান খলনায়ক। আচ্ছা, এবার আমরা দেখব যে ফল পাকাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন। এইগুলো হচ্ছে এই কোশ্চেনটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মানে ফেভারিট কোশ্চেন, ওয়ান অফ দ্য ফেভারিট কোশ্চেন। ফল পাকাতে কিন্তু ইথিলিন ব্যবহার করা হয়। ঠিক আছে, ইথিলিন হচ্ছে ব্যবহার করা হয় ফল পাকাতে। ওকে, আচ্ছা, আর এখানে যে ক্লোরিন দেখতে পাচ্ছ, এই ক্লোরিনকে পর্যায় সারণীতে কি বলে? ক্লোরিনকে তোমার পর্যায় সারণীতে বলে হ্যালোজেন মৌল বা হ্যালোজেন গ্রুপে ক্লোরিন বিলং করে পর্যায় সারণীতে। আচ্ছা, মোপালা বিদ্রোহ বা তা তোমার মোপালা রিবিলিয়ন ওয়াজ মেনলি এ, মানে মূলত কি ছিল? ট্রাইবাল মুভমেন্ট, পিজেন্ট মুভমেন্ট, কমিউনাল মুভমেন্ট না রেভলিউশনারি মুভমেন্ট? রেভলিউশনারি তো হবে না। ট্রাইবাল মানে তোমরা উপজাতি বিদ্রোহ, এইটা কি হবে? এটা একটু ভাবার জিনিস, কারণ মোপালা বিদ্রোহ কিন্তু তোমার ছিল উচ্চবর্ণ তোমার জমিদারদের বিরুদ্ধে মুসলিম কৃষকদের বিদ্রোহ। তো এটা আমাদের বুদ্ধি করে টিক মারতে হবে যে মোপালা বিদ্রোহটা মানে কিরকম বিদ্রোহ হবে। ঠিক আছে, এটা একটু বুদ্ধি করে মারতে হবে। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, মোপালাটা তোমরা করে দেবে, এইটা হচ্ছে কমিউনাল, একদম ঠিক। আমি তোমাকে বললাম ট্রাইবাল এটা হবে না, রিভলিউশনারি তো আগেই বারণ করলাম। তো এইটা তোমার হচ্ছে তোমার কমিউনাল।
ঠিক আছে, অনেক বুদ্ধি করে মাথায় এলো যে মোপলা হচ্ছে তোমার কমিউনাল। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের দেখে নিতে হবে ভোটদানের 21 থেকে 18 বছর নামানো হয় কোন প্রধানমন্ত্রী থাকাকালীন? বলো। ভোটদানের যে 18 থেকে 21 করা হচ্ছে, এটা কোন প্রধানমন্ত্রী থাকাকালীন এটা করা হয়? ভালো করে ভাবো। এটা হচ্ছে আমাদের যখন রাজীব গান্ধী ছিলেন তখন করা হয়েছিল। তোমরা কমেন্টে জানাবে কত সালে। আচ্ছা, ফেভারিট কোশ্চেন তোমরা সবাই সকালেই জানবে আমি আশা করব, যে অস্পৃশ্যতা বিলোপের সঙ্গে কোন অনুচ্ছেদ যুক্ত আছে? আর্টিকেল 17, আর্টিকেল 18, আর্টিকেল 19, আর্টিকেল 20। অস্পৃশ্যতা তোমার আছে আর্টিকেল 17। ঠিক আছে, ধারা 19-এ কি আছে? বাক স্বাধীনতা। ঠিক আছে, এইটা কিন্তু ভাবলেও ভাবে, মানে এই কটা ধারা পড়ে যাবে, এই কটা নয় এর বাইরেও আমি বলে দেবো, যেদিন পলিটি ক্লাস নেবো বলে দেবো, ইম্পর্টেন্ট একদিন তোমার লেকচারে ধারাগুলো করাবো। ঠিক আছে, ধারা 19 কি? বাক স্বাধীনতা। আচ্ছা, তোমরা আমাকে বলো যে ধারা 18 আর ধারা 20 এইটা কি? বলো। ধারা 18টা তো বলতেই হবে। ঠিক আছে, ধারা 18 হচ্ছে তোমার টাইটেল অ্যাবলিশ, মানে কোন রকম উপাধি উপাধি গ্রহণ করা যাবে না। উপাধি গ্রহণ করা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ধারা 18। আর 19 হচ্ছে বাক স্বাধীনতা। আর 17 হচ্ছে তোমার অস্পৃশ্যতা। ঠিক আছে, আর 20টা হচ্ছে অপরাধের জন্য দণ্ডাদেশ। এটা তোমাদের পরে যেদিন পড়াবো সেদিন পড়াবো। আচ্ছা, নামচা বারোয়া কোন অঞ্চলের কাছে, মানে নামচা বারোয়া অঞ্চলের কাছে কোন নদী ভারতে প্রবেশ করেছে? যে নদীর জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি, সেই নদী তোমার প্রবেশ করেছে। এবার ভালো করে ভেবে নাও কার কথা বলছি, ভালো করে ভেবে নাও। ব্রহ্মপুত্রের কথা বলছি, ব্রহ্মপুত্র হচ্ছে তোমার নামচা বারোয়া থেকে প্রবেশ করেছে। আচ্ছা, ভারতীয় সংবিধানের তোমার কি বলে, ভারতীয় সংবিধানের অলঙ্করণ কে করেছিলেন? যামিনী রায়, নন্দলাল বসু, অমৃতা শেরগিল, না তোমার জ্ঞানেশ পাইন? কোনটা? শান্তিনিকেতনের শিল্পীরা, দেখো হিন্টস দিয়ে দিলাম, শান্তিনিকেতনের শিল্পীরা কিন্তু আমাদের সংবিধানটাকে সাজিয়েছিলেন বা অলংকার করেছিলেন বা অলঙ্কৃত করেছিলেন। আর নিজের হাতে লিখেছিলেন হচ্ছে ইটালিক ক্যালিওগ্রাফি প্রেম বিহারী রায়জাদা। ঠিক আছে, তো জিকে পড়তে হবে এরম ভাবে যাতে সবকিছু ছোটস্থ থাকে, মানে একটা আমি বলবো তোমরা আমাকে 4টে অ্যান্সার দিয়ে দেবে এরকম। আচ্ছা, নন্দলাল বসু এবং তার শান্তিনিকেতনের আরো ছাত্ররা মিলে তোমার ভারতীয় সংবিধানের অলংকরণটা করেছিলেন। বুঝেছো? আচ্ছা, যামিনী রায় হচ্ছে তোমার সেই যুগের মানে বিখ্যাত একটা পটশিল্পী, তিনিও হচ্ছে শিল্পী। আচ্ছা, অমৃতা শেরগিল ইনিও কিন্তু একজন শিল্পী। ঠিক আছে, অমৃতা শেরগিল হচ্ছে তিনি স্বর্ণপদকও পেয়েছিলেন তার আঁকার জন্য। সম্ভবত আঁকাটা আমার যতটা মনে পড়ছে থ্রি গার্লস তোমার আঁকার জন্য তিনি পেয়েছিলেন হচ্ছে স্বর্ণপদক। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো যে স্বাধীন ভারতের প্রথম
অলিম্পিক পদক জয়ী কে? ভালো করে ভাবো। ওকে, স্বাধীন ভারতের প্রথম অলিম্পিক পদক জয়ী কে ছিলেন? বিভাগটা আমি বলে দিলাম, যাও। ভারোত্তোলন, ঠিক আছে, এই বিভাগে জিতেছিলেন। ঠিক আছে, কে জিতেছিলেন এবার বলো। আচ্ছা, কি জানো, ওই কি অভিনব বিন্দা। অভিনব বিন্দা হচ্ছে 2008। আচ্ছা, এটা কিন্তু অ্যান্সার নয়, এটা আমি অন্য কিছু একটা বলছি, ভালো করে শোনো। অভিনব বিন্দা হচ্ছে 2008 একক ইভেন্টে। একক ইভেন্টে প্রথম সোনা পেয়েছিল। ওকে, কি 10 মিটার রাইফেল শুটিং, তোমরা সকলে জানো 2008। আর স্বাধীন ভারতের প্রথম অলিম্পিক তোমার পদকজয়ী হচ্ছে কর্ণম মালেশ্বরী, অপশন এ। আচ্ছা, কোন অধিকার তোমার বর্তমানে মৌলিক অধিকার নয়? বলো। কর্ণম মালেশ্বরী পেয়েছিলেন হচ্ছে তোমার ব্রোঞ্জ। ব্রোঞ্জ মেডেল পেয়েছিল তোমার 69 কেজি ওয়েট লিফটিং এ। ঠিক আছে, এটা লিখে দিই একটু, ব্রোঞ্জটা জাস্ট লিখে রাখলেও তোমাদের মনে থাকবে। কোথায় গেল ব্রোঞ্জ? BRON। ঠিক আছে, ব্রোঞ্জ পেয়েছিল তিনি। ঠিক আছে, সিডনি অলিম্পিক 2000, 2000 মনে রাখলেই হবে। ওকে, 69 কেজি ওয়েট লিফটিং। আর এ হচ্ছে অভিনব বিন্দা, কি 2008 সালে একক ইভেন্টে 10 মিটার পিস্তল শুটিং এ, যেটাকে বলে কি বলে ওটাকে, সোনা পেয়েছিল। আচ্ছা, কোন অধিকার বর্তমানে তোমার ইয়ে নয়, মৌলিক অধিকার নয়? বলো। 44তম সংবিধান সংশোধন। ঠিক আছে, বলে দিলাম, 44তম সংবিধান সংশোধন। রাইট টু ইকুয়ালিটি, রাইট টু এডুকেশন, রাইট টু ফ্রিডম, না রাইট টু প্রপার্টি? ভালো করে বলো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নো লঙ্গার এ ফান্ডামেন্টাল রাইট? ওকে, বলো। রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি আমাদের মৌলিক অধিকারের ভেতর পড়ে না। যেটা আমরা বাংলায় বলি সম্পত্তির অধিকার, কিন্তু আমাদের মৌলিক অধিকার নয়। 44তম সংবিধান সংশোধন, 44। আচ্ছা, কত সালে স্যার? কত সালে? 1978-এ। ওকে, আচ্ছা, 42তম সংবিধান সংশোধনে কি হয়েছিল সেটা তোমরা আমাকে বলবে। আচ্ছা, লতা মঙ্গেশকর, ঠিক আছে, লতা মঙ্গেশকরের আসল নামটা বলো। কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের আসল নামটা তোমরা বলো, কি ছিল? কোনো কিন্তু অ্যাওয়ার্ডে তিনি বাদ যায়নি, সব অ্যাওয়ার্ড পেয়েছেন। বলো। লতা মঙ্গেশকর হচ্ছে, তার নাম হচ্ছে ছিল আসল নাম হিমা মঙ্গেশকর বা হেমা মঙ্গেশকর, তোমরা যাই বলো। তিনি হচ্ছে, তাকে বলা হতো হচ্ছে তোমার স্বর কোকিলা। আচ্ছা, কিংবা মেলোডি কুইনও অনেকে বলে, স্বর কোকিলা বা মেলোডি কুইন তাকে বলা হয়। আচ্ছা, ভারতরত্ন কত সালে পেয়েছিল? ভারতরত্ন পেয়েছিল হচ্ছে
একটু মনে করতে দাও। 2001-এ, ঠিক আছে? ভারতরত্ন পেয়েছিল 2001-এ। ওকে। আচ্ছা, দাদা সাহেব ফালকে? কবে পেয়েছে? বলো, বলো, বলো। 1989। ওকে। আচ্ছা, ঠিক আছে। এছাড়াও 2007 সালে তিনি ফ্রান্সের সর্বোচ্চ, যেটা তোমার লিজিয়ন অফ অনার যেটাকে বলে, সেটাও কিন্তু পেয়েছিলেন। এই দিন এটা যেদিন আমি তোমাদের স্ট্যাটিক জিকের পার্ট পড়াবো সেদিন পড়িয়ে দেবো, এত তো লেখা যাবে না। লিজিয়ন অফ অনার পেয়েছে। তোমার পদ্ম পুরস্কারের মধ্যে সম্ভবত পদ্মভূষণ, পদ্মবিভূষণ সবই পেয়েছেন, ঠিক আছে। এই মেলোডি কুইন নামে তাকে ডাকা হতো। আচ্ছা, আজকের শেষ কোশ্চেন, মানে তোমার যে 2 বছরের পিএসসি মিসলেনিয়াস এনেছিলাম, সেই 2 বছরের জিকে, ঠিক আছে, আজকে কভার হয়ে গেল। ওকে। আচ্ছা, এবার বলো যে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কি ছিল? বিজয়নগর সাম্রাজ্য যেটা ছিল তার রাজধানী কি ছিল বলো? এ আইহোল, বি কাঞ্চিপুরম, সি হাম্পি, না ডি মাইসোর? কি ছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী? আচ্ছা, আইহোল, কাঞ্চিপুরম, হাম্পি না মাইসোর? হাম্পি হচ্ছে তোমার বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী, ঠিক আছে। আচ্ছা, কাঞ্চিপুরম কি ছিল? কাঞ্চিপুরম হচ্ছে পল্লবদের রাজধানী ছিল। কোথায় গেল? এই যে কাঞ্চিপুরম, কাঞ্চিপুরম ছিল পল্লবদের রাজধানী, ঠিক আছে। পল্লবদের রাজধানী ছিল হচ্ছে কাঞ্চিপুরম। ওকে। পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম, এটা পরবর্তীকালে তোমার চোলদের রাজধানীও হয়, ঠিক আছে। আচ্ছা, আইহোল শিলালিপি দেখতে পাচ্ছ এখানে, মানে আইহোল দেখতে পাচ্ছ। এই আইহোল শিলালিপিতে আমরা তোমার কর্ণাটক রাজ্যের কথা পাই। আইহোলে আমরা কর্ণাটকের কথা পাই, এইখানে হচ্ছে তোমার আইহোল শিলালিপি আছে। আচ্ছা, আইহোলে কাদের কথা পাই? আইহোলে আমরা পাই চালুক্য বংশের কথা পাই। চালুক্যদের কথা পাই হচ্ছে আইহোলে, ঠিক আছে। তো দেখো, হাম্পি কি ছিল? বিজয়নগর রাজধানী তোমার হাম্পি। আচ্ছা, কাঞ্চিপুরম কি? কাঞ্চিপুরম হচ্ছে পল্লবদের রাজধানী। পরবর্তীকালে ওটা চোলেদেরও ফেমাস রাজনীতি এই রাজধানী হয়। আর তোমার হচ্ছে, আর যেটা মাইসোর, এই সরি যেটা আইহোল, সেটা হচ্ছে কর্ণাটকে এখন বর্তমানে। এইখান থেকে আমরা জানতে পারি তোমার চালুক্য চালুক্য রাজবংশের কথা। চালুক্য রাজ্যের যে আমাদের দ্বিতীয় পুলকেশী ছিল, তাদের কথা আমরা জানতে পারি এই তোমার আইহোল শিলালিপি থেকে। বুঝতে পেরেছো? আচ্ছা, থ্যাংক ইউ ফর ওয়াচিং নোট স্টাডি। তোমরা ভালো করে মন দিয়ে প্রিপারেশন নাও, এই বছরেই তোমরা চাকরি পেয়ে যাও, আমার এটাই উইশ, ঠিক আছে। এবং নোট স্টাডির থেকেই পড়ে তোমরা চাকরি পাও। আমাদের তোমার চ্যানেলের নামটাকে আরো উজ্জ্বল করো। হ্যাঁ, আমাদের স্যার, টিচার, ম্যাম যারা সারাদিন তোমাদের জন্য পরিশ্রম করে যাচ্ছে, তাদের কথা ভেবো, আমাদের কথা ভেবো। হ্যাঁ, তাই জন্য মন দিয়ে পড়াশোনা করো। আমরা যত পরীক্ষা আসবে তত বেশি ক্লাস বাড়বে, ইম্পর্টেন্ট এমসিকিউ সিরিজ বাড়বে, পিওয়াইকিউ বাড়বে, আস্তে আস্তে তোমাদের টেস্ট নেওয়া হবে। তো সবকিছু করা হবে। তোমরা নোট স্টাডির পাশে থাকো, বেশি করে চ্যানেলটাকে সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আর আমার ক্লাস কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আসছি। টাটা, জয় হিন্দ। হ্যাঁ।